মারা পড়বেন, মৃত্যুর মুখে চলে যাবেন। হ্যাঁ, আপা কিন্তু এখন মৃত্যুর মুখে, একদম কনফার্ম থাকেন। ছাড় দিবে না জাতিসংঘ, কারণ জাতিসংঘের মান ইজ্জতের ব্যাপার। আর কূটনৈতিক চাল অলরেডি চাইলা দিছে, আল্লাহর ইচ্ছা এটা হয়েছে, আল্লাহর ইচ্ছাই কিন্তু ডক্টর ইউনূস আসছে এখানে। রক্তে ফেসে যাচ্ছে কুয়েত, ছাত্রলীগের স্টাইলে কারা হামলা করছে, একদম আগের মতো পরিস্থিতি। মুখ ঝেঁকে রামদা, চাপাতি, দা, লোহার রড নিয়ে হামলা করা হয়েছে ছাত্রদের উপর। ছাত্র নির্যাতন ও অসংখ্য মানুষের জীবন বিপন্ন করার দায়ে বাংলাদেশ ছাত্রদলকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কুয়েটে সন্ত্রাসী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল টেম্পেস্টান্টে চাঁদাবাজি ছাড়া যাদের কোনো কাজ নাই, এরা কোনো পড়াশোনা করে না, এরা অশিক্ষিত মূর্খ। 24-এর বিপ্লবীরা ফেসবুক পোস্ট দিচ্ছে, ধর কাকে ধর, ছাত্রদলকে ধর। আমি মনে করি আজকে রাতের মধ্যেই ছাত্রদলের সভাপতিকে গ্রেফতার করেছে র্যাব। তাকে গ্রেফতার করে র্যাব 7-এর একটি দল। এই লড়াই শুধু আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে না, এটা পুরো সিস্টেমকে বদলে দেওয়ার লড়াই। এটা একটা বিপ্লবী আন্দোলনের ভিত্তি। আমরা একটা নতুন বাংলাদেশ গড়ব, একটা ন্যায়ের বাংলাদেশ গড়ব, একটা ইনসাফের বাংলাদেশ গড়ব, একটা মানুষের বাংলাদেশ গড়ব। ইতিহাস আমাদের দিকে তাকায় আছে। আমরা কি আমাদের সেই দায়িত্ব পালনে প্রস্তুত? এটা কি আপনার বাবার সম্পদ না আপনার নেতা নেত্রী দেয়? এই বিশ্ববিদ্যালয়ের খরচ বহন করে কারা? তাহলে আমাদের টাকায়, বাংলাদেশের মানুষের টাকায় শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার অধিকার কে দিয়েছে জানতে চাই। আর এই ছাত্ররাজনীতি কেন থাকতে হবে? পৃথিবীর কোন দেশে এটা আছে? বন্ধ করে দিন এই সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনীতি নামক ক্যান্সারিয়াস ব্যবস্থাকে। অনতিবিলম্বে কি কন দেয়ার অ্যাস। ডক্টর মোহাম্মদ ইউনূস কি চিকেন নেক দখল দিতে চায়? ভাবসাব দেখে তো তাই মনে হচ্ছে। হঠাৎ করে এই 40 কিলোমিটারের দূরত্ব নিয়ে এত আলোচনা কেন করলো? যে দল ইন্ডিয়াকে নিয়ে সমালোচনা করবে, ইন্ডিয়াকে ঘৃণা করবে, ইন্ডিয়ার বিরুদ্ধে অবস্থান নেবে, সেই দলই হচ্ছে বাংলাদেশের। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। ডক্টর মোহাম্মদ ইউনূস কেমন খেলা দেখাচ্ছে, আপনারা কিন্তু শিরোনাম দেখে বুঝিয়ে গিয়েছেন কতটা গুরুত্বপূর্ণ এবং কোন দিকে ইঙ্গিত করছে আজকের এই ভিডিওটি। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে একটি লাইক করে বিস্তারিত ভিডিওটি মোবাইল স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র নামদারির এই সন্ত্রাসী কার্যক্রম কেন? আমি আমাদের রাজনীতিবিদ যারা আছেন আপনাদেরকে জানাতে চাই এবং জিজ্ঞেস করতে চাই, ছাত্র সংগঠনের নেতা কর্মীরা তারা হল দখল করে সিট বাণিজ্য করে, এটা কি আপনার বাবার সম্পদ কিনা? এটা আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে। আপনার বাবার না আপনার নেতার না আপনার নেত্রীর আমার সম্পদ? এটা জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে। এটা কি আপনার বাবার সম্পদ না আপনার নেতা নেত্রী দেয়? এই বিশ্ববিদ্যালয়ের খরচ বহন করে কারা? তাহলে আমাদের টাকায়, বাংলাদেশের মানুষের টাকায় শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার অধিকার কে দিয়েছে জানতে চাই। দ্যাটস দ্য কোয়েশ্চন। ওয়াই? আর এই ছাত্ররাজনীতি কেন থাকতে হবে? পৃথিবীর কোন দেশে এটা আছে? এই ভ্রান্ত ধারণা পৃথিবীর কোথাও নেই। কেন বাংলাদেশে থাকতে হবে? এটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদের সন্তানদেরকে আপনি কলেজে, ক্যাম্পাসে পাঠিয়ে নিরাপদ থাকতে পারেন না। এই সন্ত্রাসীরা দেখেন কি একটা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানে কি ধরনের জঘন্যতম অনাচার অত্যাচার। এটা পৃথিবীর কোন দেশে আছে? আমাকে আপনি বলেন। এই দেশের রাজনীতি রাখে আছে রাজনীতিবিদরা, ছাত্র রাজনীতি। আমি আজকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বা ডক্টর মোহাম্মদ ইউনূসকে, স্যার আপনি একটা ডিক্রি জারি করেন বা এক্সিকিউটিভ অর্ডার জারি করেন প্রেসিডেন্ট ট্রাম্পের মতো করে, নিষিদ্ধ করে দেন এই দূষিত গুণে ধরা সন্ত্রাস নির্ভর নৈরাজ্যজনক এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠানগুলোকে জিম্মি করে ধ্বংস করার এবং শিক্ষা কার্যক্রমকে ব্যাহত করার এই সন্ত্রাসী কার্যক্রমকে নিষিদ্ধ করে দিন স্যার। আমি বলছি আপনাদেরকে, ইন্টারন্যাশনালি কোনো ক্যাম্পেইন যদি করতে হয় আপনাদের পক্ষে, সেটা আমরা করবো এবং আমরা জানিয়ে দেবো। দ্যাটস দ্য বটম লাইন। এগুলো চলতে পারে না, এগুলো ইট ইজ আনএক্সেপ্টেবল। আমি বললাম পৃথিবীর কোথাও নেই। আর যদি আমেরিকাতে থাকতো, যুক্তরাজ্যে থাকতো, আমি বলতাম এটা পৃথিবীর উন্নত ব্যবস্থা। সো উই গেট টু গেট দেয়ার, ইট হ্যাজ টু বি দেয়ার। এই সুযোগে ছাত্ররাজনীতি বন্ধ করা। আমি তো বলছি আপনারা সবাই আওয়াজ তুলুন। প্রতিটা ক্ষেত্রে ব্যর্থ রাজনীতির আরেকটা ব্যর্থ বাই প্রোডাক্ট হলো এই ছাত্র রাজনীতির নামক সন্ত্রাসী কার্যক্রম আমাদের ক্যাম্পাসগুলোতে। অনতিবিলম্বে এটা বন্ধ করা দরকার। আমি মনে করি পৃথিবীর কোনো উন্নত দেশে নাই। হার্ভার্ডে আছে, এমআইটিতে আছে, প্রিন্সটনে আছে, অক্সফোর্ডে আছে, কেমব্রিজে আছে, ইয়েলে আছে, বার্কলিতে আছে। কোথায় আছে দেখান আপনি? কোথায় আছে? পৃথিবীর কোন দেশের ইউনিভার্সিটিতে আছে? সরবনে আছে, সিডনি ইউনিভার্সিটিতে আছে, অকল্যান্ড ইউনিভার্সিটিতে আছে। Where? If it is non-existent almost everywhere, why we have to have it? একটা দেশ ধ্বংসের দিকে যাচ্ছে দূষিত, অযোগ্য, অপদার্থ রাজনীতিবিদদের দ্বারা অপরাজনীতি চালু করার কারণে। আর এই বাই প্রোডাক্ট সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করার আহ্বান জানাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউ ক্যান ডু ইট। 90% বাংলাদেশের পিপল আপনার সাথে ডাইরেক্টলি আছে। ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠনকে বিতরণ করা হয়েছে। যে সংগঠন সন্ত্রাস নির্ভর করবে, এরা ক্যাম্পাসে ঢোকার ক্ষমতা রাখে না। বন্ধ করে দিন অনতিবিলম্বে। পৃথিবীর কোন দেশে এই জঘন্যতম ব্যবস্থা নেই। শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলছে, মিছিল দিচ্ছে, আমার ভাই তোমার ভাই অমুক নেতা রাজপথ ছাড়ি নাই কাব্যে, অথচ গুরুত্বপূর্ণ এক্সাম স্টুডেন্টরা ক্লাস করতেছে।
এটা কোন ধরনের ব্যবস্থা আমি জানতে চাই, মানে আপনাদের রাজনীতিবিদদের কাছে। প্রফেসর ইউনিভার্সিটি সেনাবাহিনীর সাথে আমি বলছি যে এবং এই সন্ত্রাসীদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করা হোক। আমরা এদেরকে জেলের ভিতরে দেখতে চাই। আমি ক্রসফায়ারকে সমর্থন করি না, তবে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের সন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টিকারী সন্ত্রাসীদেরকে যদি এটা করা হয় আমার সাপোর্ট থাকবে। ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমার সাপোর্ট থাকবে ইন্টারন্যাশনালি। এটা নিয়ে যদি ক্যাম্পেইন করতে হয় আমি রহমান মাসুম রাজি আছি। আপনারা আমাকে বলবেন কোথায় কি করতে হবে, কখন করতে হবে, আমি যাবো, আমি বলবো। এটা মনে রাখবেন, এই ক্যাম্পাসগুলোতে আপনার সন্তান, আমার সন্তান, আপনার ভাইয়ের সন্তান, আপনার কো ওয়ার্কারের সন্তান, আপনার নিকটবর্তী প্রতিবেশীর সন্তান, এরা যাবে। এরা আগামী দিনের ভবিষ্যৎ। এরা এই ছাত্র রাজনীতি নামক দূষিত ক্যান্সারিয়াস ব্যবস্থা থেকে কি শিখছে, এটা এখন সময়ের দাবি। মিনিমাম রিফর্ম করতে হবে, ইন্টারমিডিয়েট পর্যন্ত ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে, ইন্টারমিডিয়েট অনতিবিলম্বে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আপনাকে বলছি, আপনি করে দেন। উই হ্যাভ দ্য সাপোর্ট, উই গট ইউর ব্যাক, ইউ গট আওয়ার ব্যাকিং, ডু ইট রাইট নাও। এটা সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনীতি, এটা থাকতে পারে না, এটা ডিসফাংশনাল, এটা কোনো প্রয়োজনীয়তা নেই। ছাত্র রাজনীতি মানেই হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম, এটা এর জন্য এটা করা হয়ে থাকে। এটার কোনো কার্যক্রম নাই, এটা কোনো বেনিফিট নাই, আছে শুধু যত ধরনের ড্রব্যাকস বা অসুবিধা যেগুলো আছে সেগুলো আছে। বন্ধ করে দিন এই সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনীতি নামক ক্যান্সারিয়াস ব্যবস্থাকে অনতিবিলম্বে কিক অন দেয়ার অ্যাস, কিক দেম আউট অফ দ্য ক্যাম্পাসেস। শেখ হাসিনা বিচার না করলে জাতিসংঘের কোনো মান ইজ্জত থাকবে না। তো কোনো ইজ্জত থাকবে কি ভাই? থাকবে না। জাতিসংঘের এখন বিচার করতে হবে। সারা বিশ্বে রিপোর্ট হয়ে গেছে, সমস্ত পত্রিকায় চলে আসছে যে শেখ হাসিনা একজন খুনি আসামি, যার জন্য ভারত চাপের মুখে পড়ছে, ভয়াবহ চাপের মুখে। হ্যাঁ, কিন্তু এখনই তো খেলার টাইম। দেখেন, এই টাইমই ইউনূস স্যার খেলে দিল আরেকটা খেলা। কোন খেলা জানেন? উনি যখন গদিতে বসে, এবারই সিংহাসনে বসে, মানে উনি যখন প্রধান উপদেষ্টা হয়, তখন একটা কথা বলছিল না ঠিক একদিন বা 2 দিন আগে, 7 সিস্টার নিয়ে, এই যে আমাদের সাথে জড়িত 7 বোন, বলছিল না যে আপনার 7 সিস্টারও শান্তিতে থাকবে না। কিন্তু আবার সেই 7 সিস্টারের কথা, আবার সেই 7 বোনের কথা মোহাম্মদ ইউনূস স্যারের মুখে শোনা গেছে গত 2 দিনের আগের ভাষণে। বলছে না যে 7 সিস্টারের এত সুন্দর একটা দেশ, মানে এই যে 7 বোন, 7টা অঙ্গরাজ্য ভারতেরই, কিন্তু তাদের সমুদ্র নাই। সাথে আরো বলছে ভুটান এত সুন্দর একটা দেশ, তাদের সমুদ্র নাই। খুবই পাওয়ারফুল একটা দেশ বিদ্যুতের জন্য নেপাল, হিমালয়, সারা জীবনও ভাই এখান থেকে বিদ্যুৎ খরচ করে কুলাইতে পারবে না। তো হ্যাঁ, কুলাইতে পারবে না। এই যে দার্জিলিং থেকে কলকাতা পর্যন্ত বহু অংশে এই নেপালের বিদ্যুৎ দিয়ে চলে। বলছে সেই নেপালের সমুদ্র নাই, 7 বোনের সমুদ্র নাই, মানে 7 সিস্টারের সমুদ্র নাই, ভুটানের সমুদ্র নাই, নেপালের সমুদ্র নাই। কিন্তু আমরা ভাগ্যবান, আমরা ভাগ্যবান, আমাদের সমুদ্র আছে ভাই। সমুদ্র জিনিসটা বিশাল বড়। যখন প্লেন আবিষ্কার হয় নাই, উড়াজাহাজ আবিষ্কার হয় নাই, এই যে রাস্তাঘাট, পিচ ঢালা রাস্তা আবিষ্কার হয় নাই, তখন কিন্তু এই সমুদ্রের পথে কিন্তু এক দেশ থেকে আরেক দেশে যাইতো। যাদের মাটির সঙ্গে সমুদ্র লাগানো তারা ভাগ্যবান। মোহাম্মদ ইউনূস স্যার বলছে আমরা ভাগ্যবান, আমরা তাদেরকে রাস্তা দিয়ে দিব। মাত্র 42 কিলোমিটার, 41 কিলোমিটার থেকে 42 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটুকু দিয়ে দিলেই কিন্তু নেপালে সবকিছু যাইতে পারে, কারণ তাদের সমুদ্র নাই, আমাদের সমুদ্র আছে। আমাদের বন্দর থেকে তারা মালামাল নিতে পারে। তারা এখন মালামাল নিতে হয় সেই ভারত ঘুরা, অনেক টাকা খরচ কইরা বিনিময়ে বিদ্যুৎ দেয়। কিন্তু আমরা যদি সোজা রাস্তা কইরা দিই, 42 কিলোমিটার যাইতে ভাই 2 ঘন্টার ব্যাপার, আমরা যদি দেই আমাদেরকে বিদ্যুৎ দাও। দেখেন, ভুটানের সাথে একটা এরকম লেনদেন হবে এবং 7 বোনের সাথে আসল লেনদেন হবে। এই 7 বোনের ঘরে যখন সোজা পথে মালামাল চলে যাবে আমাদের দেশ থেকে, দেখেন তারাও কিন্তু সমৃদ্ধ হবে, কারণ সমুদ্রের সাথে তাদের আমরা যোগাযোগ করাই দিতেছি। ইউনূস স্যার যোগাযোগ করাই দিতেছে। এখন আসেন কেন বললাম, ওই যে 8ই আগস্টে উনি বসার আগে 7 সিস্টার নিয়ে কথা বলছিল, আবার কেন এখন বললো? তার মানে কি জানেন, আগামী এপ্রিল মাসে বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিকরা মুখোমুখি বসবে যে আমরা তোমাদেরকে রাস্তা দিব এই 7 বোনকে। কিন্তু আমাদের কিছু শর্ত আছে, আমাদেরও কিছু দিতে হবে। প্রথম হলো তিস্তার পানি এবং যা যা আছে সব আমাদেরকে দিতে হবে। সাথে কাকে দিতে হবে জানেন? শেখ হাসিনাকে। হ্যাঁ, চাইতে পারে কিন্তু যে ওনারাও দিতে হবে। ওনারে দেখ 7 বোনের ঘরে রাস্তা লাগাই দেবো, ওই রাস্তা দিয়ে আপনারা মালামাল নিয়ে যাবেন। এখন 7 বোনের ঘরে মালামাল পাঠাইতে আপনাদের লাগে 4 থেকে 5 দিন, আর আমার এখান থেকে 10 ঘন্টার মধ্যে চলে যাবে। দেখেন, ভারত রাজি হয়ে যাবে। কিন্তু কারণ কি জানেন, ভারতে এখন ভীষণ চাপের মুখে পড়ছে। ভারতের পত্র পত্রিকায় মোদিজিরে বুঝছেন শিকল টিকল বাইন্দা ফার্স্ট পেজে কভারেজ করতেছে। কারণ কি জানেন, উনি দেশের ইজ্জতের জন্য লড়াই করে নাই তো, আমেরিকায় গেছে ওই যে শেখ হাসিনার কথা বলতে। শেখ হাসিনার কথা বলতে বাংলাদেশ নিয়ে ঘুটঘুট খেলতে গেছিল ওইখানে। বাংলাদেশ নিয়ে একটা প্যাচ লাগাইতে গেছিল, একটা ঘুটঘুট খেললা কিছু একটা কইরা একটা প্যাচ লাগানো যায় কিনা। মানে শয়তান মানুষের যেটা হয় আর কি, শয়তানি বুদ্ধি, নিজের দেশের মানুষটা বাইন্দা পাঠাইতেছে, সেটা নিয়ে কথা নাই। সেটার জন্য এখন ভারতবাসী তারে ধরছে, পার্লামেন্টে তারে ধুইয়া দিতেছে এবং পত্র পত্রিকাগুলো শুরু হয়ে গেছে। কিন্তু ওই যে মলম বিক্রেতা চুপ, আরো কে চুপ হবে জানেন? আপা। আপা চুপ হয়ে যাবে, কিন্তু আর কোনো অডিও কল পাবেন না।
চেহারা তো দেখাবেই না, আর কোনো অডিও কল পাবে না, এটা আমার বিশ্বাস। আর পাবে না যদি ঘটে একটুখানি বুদ্ধি হয়। তবে ওনারে পরামর্শ দেওয়ার লোক নাই, ওনার আশেপাশে যেগুলো আছে না, ওই যে কাউয়া কাদের থেকে আর যারা আছে সব এগুলো সব কিছু বুঝছেন বাটপারের দল। হ্যাঁ, ওনারে ভুল বুঝায় আজকে এই পথে নিয়ে আসছে। ওনারে না ব্যাককল বানাইছে, সবসময় ব্যাককল বানাইছে, জানে যে এই লোকটারে পা পট্টি দিলে খায়, এবং এই আপা বললে উনি সবকিছু দিয়া দেয়। ওনার সুনজরে পড়লে মানে আপা যদি একবার সুনজরে পড়া যায়, দেখেন না যে সাংবাদিক গুলা সারাক্ষণ কথার আগে পিছিয়ে আপা করতো। ওই আপা কইরা যদি একবার নজরে পড়া যায় তাহলে তো 10 কাঠা। একবার নজরে পড়া গেলে লাইসেন্স, টাকা, ক্যাশ, একটা সাংবাদিকের অ্যাকাউন্টে, এই যে সাংবাদিক যেগুলো ধরা পড়ছে আর যেগুলো ভাইগা গেছে অ্যাকাউন্টে দেখেন হাজার কোটি টাকা। চিন্তা করা যায়? ভাবা যায় না। এই আপারে না বোকাচোদা বানায় এরা মাল কামাইছে আর উনারে পাড়ায় ফালাইছে একটা বিপদে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি চিকেন নেক দখল দিতে চায়? ভাবসাব দেখে তো তাই মনে হচ্ছে। হঠাৎ করে এই 40 কিলোমিটারের দূরত্ব নিয়ে এত আলোচনা কেন করলো? একবার চিন্তা করছেন? আর দেখেন, খেয়াল করছেন একটা জিনিস, বিএনপি কিন্তু হুট করে বিএনপি কিন্তু আপনার ইন্ডিয়ার বিরুদ্ধে যাতা বলা শুরু করছে। খেয়াল করছেন? এখন দেখেন, না বলেও বা কীভাবে থাকবে? বাংলাদেশের মানুষ ইন্ডিয়াকে তো ঘৃণা করে। যে দল ইন্ডিয়াকে নিয়ে সমালোচনা করবে, ইন্ডিয়াকে ঘৃণা করবে, ইন্ডিয়ার বিরুদ্ধে অবস্থান নেবে, সেই দলই হচ্ছে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট পাবে। এটা হচ্ছে একদম বাস্তব কথা ভাই। আপনি মানেন আর না মানেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এইটা হচ্ছে বাস্তব কথা। বাংলাদেশের মানুষ ইন্ডিয়াকে দেখতে পারে না। আপনি একটা জিনিস খেয়াল করছেন, যখন ডোনাল্ড ট্রাম্পের কাছে বলা হয় বাংলাদেশ ইস্যু নিয়ে কথা বলতে বলা হয়, তখন কিন্তু বলে এই ব্যাপারে মোদি বলবে। মোদি কিন্তু কোনো কথা বলে নাই। কেন কথা বলে নাই? কারণ মোদি চাচ্ছে বাংলাদেশের সাথে সুন্দর সম্পর্ক তৈরি করতে, চাচ্ছে এটা। কিন্তু বাংলাদেশের জনগণ করবে কিনা সেটা তো বাংলাদেশের জনগণের ব্যাপার। এই যে নেপালের সাথে ব্যবসা করবে এই গুরুত্ব নিয়ে কথা বলতেছে, আমাদের মালামাল চিকেন মানে 7 সিস্টারে পৌঁছে যাবে, এগুলো কিন্তু নর্মাল ইস্যু না। তারপর বিএনপি আবার বলতেছে 3 দিন কর্মসূচি পালন করবে তিস্তা প্রকল্পের জন্য। মানে চারদিক থেকে যদি ইন্ডিয়া দাদাবাবুদের এভাবে প্রেশার দেওয়া হয়, তারা তো ভাই এই প্রেশার নিতে পারবে না। সত্যি বলতেছে, ইন্ডিয়ান জনগণ প্রেশার নিতে পারে না, ইন্ডিয়ান যারা প্রশাসন আছে তারাও প্রেশার নিতে পারে না। বাংলাদেশের ছোটো ছোটো ব্যাপার নিয়ে দেখেন না ইন্ডিয়ার টিভি চ্যানেলগুলো কীভাবে মাতামাতি করে। এই মাতামাতি করার কারণই হচ্ছে একটা, যে এরা প্রেশার নিতে পারে না, আর এদের হার্ট দুর্বল জাতি কখনো, সত্যি করে বলতেছি, একজন হার্ট দুর্বল ব্যক্তি কিন্তু লাইফে অতটা সাকসেস হতে পারে না। তবে আপনারা যেভাবেই দেখেন না কেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মুহূর্তে এই চিকেন নেকের গুরুত্ব নিয়ে কথা বলা নর্মাল কোনো ইস্যু না, সত্যি করে বলতেছি। এই কথাগুলো বলে সে তো সরাসরি বলবে না, সে ইন্ডিয়াকে আকার ইঙ্গিতে বোঝাইছে, এবং শেখ হাসিনাকে অতি দ্রুত ইন্ডিয়ার কাছে চাইবে, অতি দ্রুত। এর আগে বলা হয়েছিল, এর আগে কিন্তু বাংলাদেশের সরকার বলছিল ইন্ডিয়াকে যে আপনাদের দেশে বসে যেন কোনো ধরনের অপকর্ম অথবা বাংলাদেশে ওই হুটহাট করে কল করা এগুলো যেন না করে। তখন কিন্তু বলছিল যে সে কীভাবে করে না করে এটা ইন্ডিয়ান সরকার জানে না। তো এটা তো আমাদের কোনো কথায় পাত্তাই দিচ্ছে না। তো পাত্তা না দিলে আপনার কেউ যদি সুন্দরভাবে কথা না শোনে তাহলে তো জোর করতে হবে, ঠিক না? তাকে শোনানোর জন্য মানে যে কথা যেন শোনে এটা বাধ্য করতে হবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস মেবি সেই পথে হাঁটতেছে। এই জন্যই হঠাৎ করে চিকেন নেকের এত গুরুত্ব হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। চিকেন নেক নিয়ে বৃহৎ একটা ভাষণ আমি দেখলাম, মেবি 15 থেকে 20 মিনিটের একটা ভাষণ হবে যেটা চিকেন নেক নিয়ে। যাই হোক, আমরা বাংলাদেশের জনগণ শান্তিতে থাকতে চাই, বাংলাদেশের জনগণ ইন্ডিয়াকে ঘৃণা করতে চায়, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে ঘৃণা করতে চায়, এটা নিয়ে বেঁচে থাকতে চায়। তো এটার জন্য যা করার দরকার সব কিছু করতে আমার মনে হয় বাংলাদেশের জনগণ রাজি আছে। এবার রাজনীতির মোড় ঘুরিয়ে দিলেও ছাত্ররা, বিএনপি জামাতের কিছু করার থাকছে না। দর্শক, জুলাই আগস্টে যারা সমন্বয়ক ছিল তাদের একটা অংশ আলাদা একটা ছাত্র সংগঠন, একটা পলিটিক্যাল ছাত্র সংগঠন করার ঘোষণা দিয়েছে। এটা রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। দেখেন, একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থাকবে, আবার ওই সমন্বয়করাই আর একটা রাজনৈতিক ছাত্র সংগঠন করছে, এবং এই রাজনৈতিক ছাত্র সংগঠনে যদি কাউকে আসতে হয় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে আসতে হবে। ঘটনাটা কি দেখেন, বিএনপি জামাতের রাজনীতি অনেকটা খেয়ে দিচ্ছে ছাত্ররা, কিচ্ছু না। এই বিএনপি জামাত বাধ্য হবে ছাত্রদের এ সমীহ করে চলতে। সিভিল সোসাইটি গ্রাউন্ড এটাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দখল করবে, নাগরিক কমিটি দখল করবে, আর রাজনৈতিক অঙ্গনও তারা দখল করবে। কিভাবে? বিএনপির সিভিল সোসাইটি আউটফিট আছে, কিন্তু জামাতের ওইভাবে নেই। থাকলেও, বিএনপির থাকলেও বা জামাতের অল্প কিছু থাকলেও, আর জামাত তো রকম ছাড়া কাউকে গুনেই না। আমি ধরে নিলাম যে বিএনপি জামাতের কিছু সিভিল সোসাইটি আউটফিট আছে, কিন্তু তারা মাঠে নেমে মিছিল করে ঘেরাও দিয়ে কোনো একটা কিছু করবে সিভিল সোসাইটি হিসাবে, এই শক্তি বিএনপি জামাতের সিভিল সোসাইটি নেই, বিএনপি জামাতের দলের আছে, বা বিএনপি জামাত দল হিসাবে ছাত্রদের সম্ভাব্য দলের চাইতে অনেক অনেক বড়। কিন্তু সিভিল সোসাইটি কিন্তু আলাদা একটা স্টেক আছে। সিভিল সোসাইটি যখন কিছু বলে, মাঠে নামে, এটা একটা আলাদা ইম্প্যাক্ট আছে। ছাত্ররা কি করেছে দেখেন, নাগরিক কমিটি এটা থাকবে একটা সিভিল সোসাইটি। অতএব
নাগরিক কমিটি থাকবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থাকবে। নিরপেক্ষ দাবি করে নাগরিক কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রয়োজনে ঘেরাও দিয়ে রাজপথে আন্দোলন করে কিছু একটা আদায় করতে পারবে। বিএনপি জামাতকে প্রয়োজনে কোণঠাসা করতে পারবে। যদিও জামাতের সাথে শত্রুতা বাঁচবে না, আমি বিশ্বাস করি বিএনপির সাথেই বাঁধবে। এটা করতে তারা কি, তারা নিরপেক্ষ, অরাজনৈতিক। নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল নয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন নয়। অতএব ডাকসু নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খেলা ঘটাবে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আবার অন্যদিকে তাদেরই একটা অংশ তারা রাজনৈতিক দল করছে, ছাত্ররা নতুন দল করছে, আবার ছাত্ররা নতুন ছাত্র সংগঠন করছে। এর মানে রাজনীতিতেও তারা, সিভিল সোসাইটিতেও তারা, সাধারণ ছাত্ররাও তারা, খেলা কিন্তু জমছে। অতএব বিএনপি জামাতকে যদি কোনোভাবে মোকাবেলা করতে হয় ছাত্রদের পক্ষ থেকে, ছাত্ররা রাজনৈতিকভাবে মোকাবেলা করবে, আবার নাগরিক সমাজ বা সিভিল সোসাইটি আউটফিট হিসেবেও তারা আবার মোকাবেলা করবে। এই কাজটা কিন্তু বিএনপি জামাত করতে পারেনি। যেমন বিএনপি জামাতের সিভিল সোসাইটি কিছু লোকজন থাকলেও তারা কিন্তু মাঠে নামবে না। ওরা রাজনীতিতে একটা বড় দখল করেছে। একদিকে নাগরিক কমিটি থাকবে, আরেকদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থাকবে, আর একটা ছাত্র সংগঠন থাকবে, এবং আলাদা আলাদা, এক না। এবং এরা যে ছাত্র সংগঠন করতে যাচ্ছে তারাও বলছে আমরা স্বতন্ত্র রাজনৈতিক ছাত্র সংগঠন, আমরা কারো লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন নয়, ছাত্রদের নতুন দল হবে সেই দলের ছাত্র সংগঠন নয়। খেলাটা কত দিক থেকে বাজাচ্ছে। অতএব রাজনীতির সামনে অনেক খেলা আছে। সেখানে ক্যাম্পাসগুলোতে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা নতুন ছাত্র সংগঠন এদের সাথে কেউ পারবে না। এর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ছাত্রদল। ছাত্রদল চতুর্দিক থেকে মার খাবে, মার বলতে ধরা খাবে। আর শিবিরের সাথে ওরকম প্রতিযোগিতা বাজবে না। শিবির সহায়তা ছাড়া ওইভাবে এই ছাত্র সংগঠনগুলো বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনে এগাতেও পারবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও শিবিরের একটা শক্তিশালী স্টিক আছে, এটা শিবিরকে সেভ করবে। আর শিবির এই মুহূর্তে সবথেকে জনপ্রিয় বা বড় সংগঠন, তাদের সাথে লাগতেও যাবে না এই নতুন ছাত্র সংগঠন। অর্থাৎ ধরাটা খাবে বিএনপি ছাত্রদল। বিএনপি প্রফেসর ইউনূস আয়নাঘর পরিদর্শন করলো না। ওই পরিদর্শনের পর সোশ্যাল মিডিয়াতে যতগুলো আয়নাঘর নিয়ে পোস্ট হয়েছে না, ভিডিও টিডিও আসছে, সবগুলোতে যে আওয়ামী লীগাররা, এই জাউরারা হারি একদম উপহাস করেছে, বলছে এটা নাটক, বলছে স্ক্রিপ্ট দুর্বল, অভিনয় দক্ষতার অভাব, কত কিছু কথাবার্তা। আয়নাঘর নিয়ে প্রকাশিত ভিডিওর নিচে এমন অগণিত কমেন্টস, হাসি ঠাট্টা, ট্রল। বড় বড় মেইন স্ট্রিম মিডিয়ার ফেসবুক পেজে এই সমস্ত ভিডিওগুলোতে আসছে, এগুলোতে হাহারি একটা ভরপুর। এটা নিয়ে কাজ করছে ওয়াসাদ সিস্টার্স, অ্যানালাইসিস করছে, ডকুমেন্ট করছে। এইটা সাহেব একটু দেখেন না কারা কারা ওই প্রোফাইলগুলো থেকে হাহারি এক দিছে, একটু দেখেন, একটু দেখে রাখেন। জাউরাগুলোকে দেখবেন না, বাংলাদেশে জাউরা তো বাম্পার ফলন হয়েছে, কিছু জাউরা দেখে রাখেন। সবচেয়ে বিভৎস ঘটনা হচ্ছে ওরা আইডেন্টিফাই করছে 47% রিয়েল প্রোফাইল যারা হাহারি এক দিছে। ইউরোপে একটা আইন আছে হলোকাস্ট ডিনাল। হলোকাস্ট কি জানেন তো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিরা ইহুদিদেরকে নিয়ে চেম্বারে ঢুকায় আগুন দিয়ে পুরায় মারত লক্ষ লক্ষ। নাজিরা হলোকাস্ট করলে সেটাকে গাল গল্প বলে। এটাই ফ্যাসিবাদ, এটাই ফ্যাসিবাদের চরিত্র। আপনি এদের কখনো স্বাভাবিক সমাজে চলতে দিতে পারবেন না, তাহলে সমাজ টিকবে না। কারণ এদের মধ্যে ন্যায়, অন্যায় বোধ, বিবেকের বোধটা ধ্বংস হয়ে গেছে। এদের সমাজে ইন্টিগ্রেট তখনই করা সম্ভব যদি অনুশোচনা করে মাপ চায়, আর এটা সেটা করবে না। এদের মধ্যে বিন্দু মাত্র অনুশোচনার চিহ্ন দেখছেন? নাই তো। ঠিক আছে, ফেয়ার এনাফ। ফ্যাসিস্ট যেহেতু একটাই ভাষা বুঝে, আমরা সেই ভাষায় ফ্যাসিস্টদের সাথে ডিল করব। সেই ভাষায়, যেই ভাষায় আমরা 32 নম্বরকে ডিল করছি, ঠিক একই ভাষায় আওয়ামী লীগের তীর্থভূমি ধ্বংস করার শর্ত এই অনুশোচনাহীন আওয়ামী লীগারদের অবদান। আমরা কোনো আওয়ামী ফ্যাসিস্ট সাইকোপ্যাথকে সমাজে থাকতে দেব না। মাত্র কয়েকদিন আগের গণহত্যার কথা অস্বীকার করে। এরা মানুষ? এদের আপনি মানুষের মর্যাদা দিতে চান? এদের আপনি গণতান্ত্রিক অধিকার দিতে চান? গ্রেপ্তারকৃত হতভাগ্যের স্ত্রীকে রোজা ভাঙ্গায় ধর্ষণ করে যে হাসিনার পুলিশ, একবার না বারবার এই ভয়ঙ্কর ইতিহাস সামনে আসতেছে। সেই সময় বাংলাদেশে বসে হাহারি এক দেবে আর আমরা এটা মাইনে নেব? স্বামীকে আটকের পর হত্যার হুমকি দিয়ে স্ত্রীকে ধর্ষণ করতো এই আলেপ, হাসিনার পদক পাওয়া পুলিশ। শোনেন, তাকে ধর্ষণ করার বিনিময়ে আমাকে মুক্তি দেওয়া হয়। বাচ্চারা তোদের টুঙ্গি পাড়া উড়াই দেবো, আমি শপথ নিলাম। ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে ফেলবো। দে দেখি কত হাহারি এক দিতে পারিস। জাউরার সাথে ডাবল জাউরমে করা হবে। ধানমন্ডিতে আওয়ামী লীগের অফিসের জায়গাটা সরকারি, এটা দীর্ঘমেয়াদে লিজ নেওয়া। এই লিজ বাতিল করে অধিগ্রহণ করে ফেলা উচিত। লিজের শর্তের আইনি পরীক্ষা করে যদি সম্ভব হয় দ্রুত লিজ বাতিল করে দিতে হবে। এটা ধানমন্ডি 32 নম্বরের জন্য প্রযোজ্য। আমরা এই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই। এদের পশ্চিমে অ্যাসাইলাম নেওয়ার রাস্তা যেন বন্ধ হয়ে যায়, আর যারা পশ্চিমে আছে তারা যেন আওয়ামী লীগের হয়ে জিন্দাবাদ দিতে না পারে। নিষিদ্ধ সন্ত্রাসী দলের সদস্য হিসেবে এদের যেন দেশে ফিরে আনা যায়, আর এদেরকে বিচারের মুখোমুখি করা যায়। দেখেন, ইলিয়াসকে হত্যা করতে চাইছে আমেরিকা, আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট আবার পিএইচডি করেছে। কি রকম জাউরা এগুলো সেটা দেখে শুনেন। ইসলাম যদি আমাকে অ্যালাউ করতো কাউকে খুন করা, 1 নম্বরে আমি খুন করতাম দিস গোইং টু লাইফ। 1 নম্বরে আমি খুন করতাম ওই একে, কি বলে, ইলিয়াসকে। ইজ অ্যানাদার ট্যালেন্টেড বাট ভেরি ডিপলি রুটেড উইথ দ্য রং প্রসেস এন্ড দিস হাসানাত গাই। ওরে বাংলাদেশে ফিরে আনতে হবে। আগে থেকে আমেরিকা আইনি ব্যবস্থা মুখোমুখি করতে হবে। আমেরিকায় যারা আছেন তারা ব্যবস্থা নেবেন। বেশি এক্সাম্পল লাগবে না, মোটামুটি 20-25টা এক্সাম্পল তৈরি করতে পারলে এরা প্যাকেট হয়ে যাবে। এরা ভিতর দিন ওই যে কইছে না হাফিজ মজুমদার অস্ত্র হাতে গেরিলা যুদ্ধ করবে, ওই মুখেই মারিতম ওরা। আমার কাছে মনে হয় এই দেশকে, মানে এইখানে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধে এখন আমাদেরকে স্বাধীন করবার পালা। অস্ত্র হাতে নামতে হবে,
এখানে গেরিলা যুদ্ধ করতে হবে, এখানে আমাদেরকে ট্রেনিং নিতে হবে। হার্দিক মজুমদাররা তো জুলাই আগস্টে আমাদের সাথে অস্ত্র হাতে যুদ্ধই করেছিল, সাথে ছিল পুলিশ, আর্মি, র্যাব, বিজিবি, ছাত্রলীগ, যুবলীগ, এমনকি আর্মি। পারে নাই। ওরা ওই একটা অস্ত্র নিয়ে ওরা যুদ্ধ লড়তে পারবে। আমরা পরাজিত হইতে পারি, আমি মেনে নিলাম আর কি। যদি সব বাকশালী হয়ে যায়, ওদের চামড়ার বন্দুক আছে না, ওটাতে বাতাসের গুল্লি মারে, টার্গেট বরাবর না হইলেও অসুবিধা নাই, ফাঁকে মারলেও নাকে লাগবে, শিওর শট। হেডিদের সাহেব বুঝায় দেন, বন্দুকের গুলি ছুটায় দেন। শুনিস হার্দিক, মুলা লাগবে, মুলা পাঠামু আর পচা গরু খা কিছুদিন, দেখ পারিস কিনা। আরামজাদা। আওয়ামী লীগারদের ফেসবুক প্রোফাইল দেখলে ব্লক করবেন, ওদের বাবলের মধ্যে আটকায় ফেলেন, দেখবেন না ওদের পোস্ট, ইন্টারাক্ট করবেন না ওদের পোস্টে, ওরা শুকায় মরবে। আমরাই দেশের 95% মানুষ, ওদের এইভাবে বিচ্ছিন্ন করে দিলে ওরা শুকায় মরবে। সোশ্যাল স্পেসে, ইউটিউবে আনসাবস্ক্রাইব করবেন যদি ওদের চ্যানেল থাকে। আর একটা বিষয় যে পুলিশের ইউনিফর্ম তো বদলাইতেছেন না, ভালো, কিন্তু পুলিশের লোগো বদলাইতে হবে, যে লোগোর মধ্যে নৌকা আছে অভিশাপের চিহ্ন। কিভাবে পুলিশকে পুলিশ লীগ বানানো হয়েছে সেটার অডিও ক্লিপ ফাঁস হয়েছে, শুনেন। এই যে বেনজির হারামজাদার কথা শুনেন, আমেরিকার স্যাংশন পাওয়া কোটি লোকে আছে, বের করেন, শুনেন। জি স্যার, আপনি আপনার বক্তব্য কন্টিনিউ করেন স্যার প্লিজ। থ্যাংক ইউ। তো আমরা ওই দিকে যাই। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু তনুর কথা উত্তর দিই। আওয়ামী লীগ যত রিক্রুটমেন্ট হয়েছে এগুলো কিন্তু সব পুলিশ ভেরিফিকেশন করে রিক্রুটমেন্ট করা হয়েছে, ঠিক আছে? যে কারণে এরা ক্ষমতা আসে কিন্তু সারদা থেকে প্রচুর লোককে তারা পুলিশ ট্রেনিং থেকে বাদ দিয়ে দিচ্ছে। কেন বাদ দিচ্ছে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আমরা আমাদের সময়, আমি যে কদিন ছিলাম বা তার আগেও আওয়ামী লীগের আমলে আমাদের জানা মতে মানে ওই ভিন্ন মতাদর্শের কোনো লোকজন সহজে ঢুকতে পারে নাই, বিকজ এগুলোকে সব আগে পুলিশ ভেরিফিকেশন করে রাখে কোন মতাদর্শে, সেগুলো নিশ্চিত হয়ে চাকরি দেওয়া হয়েছে। এটা আপনার জানার জন্য। এই জন্য কিন্তু ওই কালকেও কোথায় পরশুদিন কোথায় কথা বলছিলাম, তারা বলছিল যে এরকম লোকজন বলে যেটা বেনজিরের বাহিনী, ঠিক আছে? এবং পুলিশকে কিন্তু এরা বিশ্বাস করে না, এরা খুন করে ক্ষমতায় আসছে, আবার এরা কিন্তু পুলিশকে বিশ্বাস করে না। যদিও এই মুহূর্তে তারা প্রচুর লোকজন নিয়ে আসছে, ওই যে রিটায়ারমেন্ট থেকে এখান থেকে সেখান থেকে এনে বসিয়েছে। ওই যে আপনার 2008 সালের আগে 9 সালের আগে যারা রিক্রুট ছিল পুলিশে তাদেরকে সামনে নিয়ে আসছে, এইভাবে কিছু লোকজনকে সামনে নিয়ে চালানোর চেষ্টা করছে, কিন্তু বেসিক্যালি কিন্তু তারা পুলিশকে বিশ্বাস করে না। তারা মনে করে যেগুলো আওয়ামী লীগের সমর্থক, পুলিশ ইন্টার বাহিনী আওয়ামী লীগের সমর্থক। আর আমি মনে করি যে এই আওয়ামী লীগের পুলিশ বাহিনী তো আসলে বঙ্গবন্ধুর নেতৃত্বে কাজ করার ঐতিহ্য ইতিহাস আছে। আপনারা জানেন যে আপনার 25শে মার্চ কাল রাত্রে তো যে অ্যাটাক গুলো হয়েছিল আমাদের প্রধান হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন, এবং তারাই প্রথম কিন্তু স্বাধীনতার সপক্ষে প্রথম গুলি বর্ষণ তারাই করেছে কিন্তু পাক আর্মিদের বিরুদ্ধে। তো ওখান থেকে কিন্তু এদের এই বাহিনীর একটা ঐতিহ্য আছে, প্রো আওয়ামী লীগ ঐতিহ্য বা প্রো লিবারেশন ঐতিহ্য আছে। এবং কন্টিনিউয়াসলি মাঝখানে যদিও অনেক বছর আওয়ামী চেতনার যারা বিরোধী তারা ক্ষমতায় ছিল, তাদের লোকজন ঢোকানোর চেষ্টা করেছে, বাট এন্ড অফ দি ডে আমি মনে করি এখনো এই প্রো লিবারেশন বা প্রো এল ফোর্স, এই ফোর্সের মধ্যে বা সদস্য এই ফোর্সের মধ্যে সংখ্যাগরিষ্ঠ। তো সে আস্থা থাকতে হবে, আমার মনে আস্থা থাকা ভালো। এবং এন্ড অফ দি ডে দেখবেন যে এরাই আপনার একসময় সহযোগী হয়ে দাঁড়াবে আর কি। এই মুহূর্তে হয়তো না পারলেও কোন একটা সময় সহযোগিতা আপনারা পাবেন। আর আমি চেষ্টা করছি পুলিশ বাহিনীর সদস্যদের যারা আপনারা জানেন যে প্রচুর লোকজন তো যখন 5ই আগস্টের পরে প্রচুর পুলিশের সিনিয়র অফিসাররা কর্মস্থল ত্যাগ করে গেছে, আর আসে নাই। আর প্রায় 300-350 অফিসারকে ইতিমধ্যে চাকরিচ্যুত করা হয়েছে। সমসংখ্যক কর্মকর্তাকে বিভিন্ন জায়গায় সংযুক্ত করে রাখা হয়েছে, মানে তাদের ডিউটি থেকে প্রত্যাহার করে অকার্যকর করে রাখা হয়েছে। এবং করে তারপরে এই যে গ্যাপ, এই গ্যাপে তারা ওই যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না সেই সময় যে রিক্রুট যারা তাদেরকে নিয়ে আসা হয়েছে, অনেকে রিটায়ার করছে তাদেরকেও নিয়ে আসা হয়েছে। তখন এটা ভঙ্গুর অবস্থা, এটা এই বাহিনীর। আমি চেষ্টা করছি যারা বাহিনীতে কাজ করতেছে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্য। এটা আমি করে যাব, যাতে করে এই বাহিনীর সহযোগিতা সাপোর্ট আপনারা পেতে পারেন, সেই চেষ্টা আমার অব্যাহত থাকবে। আর রিগার্ডিং তোমার দলীয় প্রোগ্রাম, এটা তো মাননীয় প্রধানমন্ত্রী দেবেন, নেত্রী দেবেন, যেটা প্রোগ্রাম দিবেন যেটা ওখান থেকে আসবে সেটাই আমাদের সবাইকে বাস্তবায়ন করতে হবে, বলবৎ করতে হবে। তবে বলবৎ বাস্তবায়ন কিভাবে করবেন এটা হচ্ছে আপনার মর্জিয়ানা। যেমন ওই যে এটা করতে গিয়ে তো অনেক প্রায়োগিক ক্ষেত্রে অনেক সমস্যা উদ্ভব ঘটতেছে, আমি জানি, বিভিন্ন সময় আমার সঙ্গে কথা বলে। তো এই যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোকে আমাদের স্থানীয় পর্যায়ে সেগুলো মোকাবেলা করে এই পুলিশকে রাহুমুক্ত করতে হবে। যারা রাহুমুক্ত করার কাজ করতেছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে, বুঝছাও? কারা করতেছে নাম কইলাম না, কিন্তু আমরা সব জানি। পুলিশের নেতৃত্বকে শান্তি মতো কাজ করতে দিবেন। যারা নানা ধান্দায় চুকলি কাটতেছেন পুলিশের নেতৃত্বের বিরুদ্ধে সাবধান করে দিতেছি, ভাইজান আপনাদের সকলের আমল নামা কলে আছে আমার কাছে। আমি সুনাপটিদের পিছে লাগি না, এটা আমার স্বভাব বিরুদ্ধ, কিন্তু পুলিশের সংস্কারের যে ধারা শুরু হয়েছে, যেটা আমরা দেখতে পারতেছি, সেটাকে নেতৃত্ব শূন্য করে বাধা সৃষ্টি করতে চাইলে তার ছাড়া হবে না, সাবধান হইয়া যান। যারা পুলিশের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে চুকলি কাটতেছেন, শুনলাম প্রফেসর ইউনূস সাহেব নাকি চুকলি কাটতে গেছিলেন, সত্য নাকি? হ্যাঁ, স্যারের পাঠা দিয়ে আপনাদের আমল নামা দিব, চাপা মায়ের দিয়ে দিব কলে, তাই সাবধান হইয়া যান। এই বান্দা জিন্দা আছে। আর হ্যাঁ, ওই যে আঙ্কারে যে পুলিশ সদস্য ছিল না, ওই যে ছত্রভঙ্গ করছিল, কাউরে না পিটায় কাউরে না মাইরা, ওটা খুঁজে পাওয়া গেছে, নাম রিয়াদ হোসেন, ডেমরা পুলিশ লাইনে। দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলো, তখন আসলে জনমুখে আর কি অনেকজন অনেকভাবে আমাদেরকে প্রশংসা করতেছে, এবং আমরা চাই যে বাংলাদেশ পুলিশ যেমন জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে, আমরা তাদেরকে আরো সেই আস্থাটুকু আনতে পারি যে আমরা যাতে ভালোভাবে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে গড়তে পারি। এখন ভাইরাল হলো, বন্ধু বান্ধব, তারপরে সহকর্মী যারা আছেন, আত্মীয় স্বজন, পরিবার,
সবাই আসলে আমাকে নিয়ে গর্ববোধ করছেন। আমিও চাই যেন আমি আমার দেশের জন্য কিছু করতে পারি। আরে ভাই মন তো বললো না এই রিপোর্ট দেখে। ওর বাড়ি কোথায়? বাবা মাকে যেই মা এই সোনার ছেলের পেটে ধরছে তারে তো আমাদের সম্মান জানাতে হবে, তারে সালাম দিতে হবে না? তো এই ছোটখাটো রিপোর্ট না, বড় রিপোর্ট চাই। আর হ্যাঁ, ওকে বিভাগীয় পুরস্কার দেওয়া হোক, পুলিশ পদক দেওয়া হোক তারে। এবার আসেন হাদানকারী আফসোস লীগের আলাপে ফিরে আসি। আবার যারা জুলুমকে অস্বীকার করছে, যারা উপহাস করছে, তাদের ক্ষমা নাই। আমি পবিত্র কোরআন শরীফের একটা আয়াত পড়ি, সেখানে ঠিক একই ধরনের বার্তা আছে। যারা অপরাধী তারা বিশ্বাসীদের উপহাস করত, এবং তারা যখন তাদের কাজে দিয়ে গমন করত তখন পরস্পরের চোখ টিপে ইশারা করত। তারা যখন তাদের পরিবার পরিজনের কাছে ফিরত তখনও হাসাহাসি করে ফিরত। যুগ বদলায় কিন্তু জালিমরা বদলায় না, ওই একই আবরণ নিয়ে ফিরে আসে বারবার। আর পবিত্র কোরআনেই বলা আছে কি করতে হবে, কোনটা আমাদের করণীয়, আর এদের ভাগ্যে কি আছে সেটা বলা আছে। তারা সামান্য হেসে নেই, শীঘ্রই তাদের কৃতকর্মের জন্য প্রচুর কাঁদবে। এখন প্রশ্ন হচ্ছে কেন, কিভাবে তাদের এই সাহসটা তৈরি হইল, কারা এই সাহস তৈরিতে ভূমিকা রাখলো? আসেন সেটা বুঝে দেখি। 5ই আগস্টের পর আমরা দেখছি সমস্ত অর্গানাইজ শক্তি কেন্দ্র যেগুলো ছিল, যেমন ধরেন বড় রাজনৈতিক দলগুলো, আর্মি, এরা আওয়ামী ফ্যাসিস্টদের আশ্রয় দিল। প্রথমে আশ্রয় দিল আর্মি সারা দেশের ক্যান্টনমেন্টগুলোতে, তারপরে জাতীয় স্থানীয় পর্যায়ে বিএনপি জামাত কিছু নেতা, এমনকি পুলিশ ডিজিএফআই নিরাপদে সীমান্ত পার করে দিল। আর্মির হেফাজত থেকে পালায় গেল লেফটেন্যান্ট জেনারেল মুজিব। কাউকে এর জন্য দায়ী করা গেছে? করা হয়নি। কেন করা যায়নি? ওয়াকারের বিরুদ্ধে কিছু বললে হুক্কা হুয়া শুরু করে দেয় ডিজিএফআই এর পেইড এজেন্টরা। ওয়াকারের জন্য নাকি ইন্ডিয়া বাংলাদেশে আক্রমণ করে নাই। হ্যাঁ, খারান আইসানি, আমি না ঘোড়ায় আসবো। ডিজিএফআই ভালো, খুবই ভালো। বয়ান দেয় ডিজিএফআই নাকি একাই গুম করে না, আরো সবাই করেছে, তাই ডিজিএফআই অত খারাপ না। আর ডিজিএফআই ভালো, খুবই ভালো ছেলে, সন্ধ্যাবেলা হাত মুখ দিয়ে পড়তে বসে, তাই না? যে আর্মি চিফ 5ই আগস্টে সারাক্ষণ ইন্ডিয়ান আর্মি চিফের সাথে কথা বলছে, হাসিনার বনজামাই জন্য মেডিকেলি আনফিট হওয়ার পরে আর্মি চিফ হয়েছে, যার কমান্ডে আর্মি সবচেয়ে বেশি হত্যাকাণ্ড চালাইছে ছাত্র জনতার উপরে, যেই শহীদের শরীরে বেধা 66% গুলি আসছে আর্মির অস্ত্রাগার থেকে। আমার কথা না, জাতিসংঘের কথা। সেই আর্মি চিফ ইন্ডিয়া থেকে বাংলাদেশ বাঁচাইতেছে। হে খোদা, আমারে উঠায় না, নয়তো দড়ি ফেলাও, বায়ে উঠে যায়। এই বয়ান যারা বলে তারা কার স্বার্থ রক্ষা করে? এই বয়ান যারা বলে তারা কার ক্রীড়নক? এই বয়ান যারা বলে তারা কার পুতুল? তাদের কি নাচায় আমরা জানি, ছাগল নাচে খুঁটির জন্য। আর এই খুঁটিটা কি সেটাও আমরা জানি। বাংলাদেশে হাসিনার পলায়নের সবচেয়ে বেশি ঝামেলা এখন কে পড়েছে? এটা বুঝলে আমরা সব রাজনীতি ফকফকা করে বুঝতে পারবো। আসেন সেটা বুঝে দেখি। সবচেয়ে বেশি ঝামেলায় পড়েছে মোদি। আন্দোলন বিপ্লব দমনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকদের থাকার প্রমাণ মিলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছে নিজেই, প্রমাণ, অনুমান না। তার মানে প্রসিকিউশন হাসিনার বিরুদ্ধে না, ভারতের মোদিকে এখানে মামলায় ঢুকাবে। মোদির আরো সমস্যা আছে। বিএনপি সালাউদ্দিন সাহেবকে কিভাবে ঢাকা থেকে ধরে নেওয়ার পরে ইন্ডিয়া পাওয়া যায়, সুকরঞ্জন বালিকে কিভাবে হাইকোর্টের সামনে থেকে অপহরণ করার পরে ইন্ডিয়ার জেলে পাওয়া যায়। মোদিকে এটার জবাব দিতে হবে তো, ইন্ডিয়াকে রাষ্ট্র হিসেবে এটার জবাব দিতে হবে তো। হাসিনাকে তার দলের সব দুর্বৃত্তকে কেন আশ্রয় দিচ্ছে ইন্ডিয়া? আর কিভাবে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে সেটা তো আমরা জানি। হাসিনার অপরাধের সলিড এভিডেন্স পাওয়া গেছে জাতিসংঘ থেকে। আমরা করি নাই, প্রফেসর ইউনূস করে নাই, প্রফেসর ইউনূসের প্রশাসন করে নাই, করছে থার্ড পার্টি জাতিসংঘ। এই প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।